This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে নজর রাখছে একের পর এক গুরুত্বপূর্ণ খবরে। কলকাতায় একের পর এক বেআইনি বহুতল পুরসভার আধিকারিকদের তুলোধনা হাইকোর্টের। কাকে সাহায্য করছেন অফিসার? পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে আজই সাসপেন্ড করব, অবসরের সময় হয়ে গেছে, তার আগেই সাসপেন্ড করছি, হুঁশিয়ারি প্রধান বিচারপতির। কলকাতা পুরসভার ৭৭ নম্বর ওয়ার্ডের এই ডক্টর সুধীশ বোস রোডের একটি বহুতল দিনের পর দিন বেআইনিভাবে তৈরি করা হয়েছে। G+2 আইনি বৈধতা থাকলেও বাকি G+3, 4, 5 এই তিনটে তলা বেআইনিভাবে তৈরি করে সেখানে মানুষকে বসবাসের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যা নিয়ে মামলা হয়। এরপরই কলকাতা হাইকোর্ট রিপোর্ট চেয়ে পাঠায়। সেই রিপোর্ট দ্রুত কলকাতা পুরসভার কাছে জমা পড়েনি। এমনকি কলকাতা পুরসভাও এই বেআইনি বাড়ি নিয়ে তেমন তৎপরতাও দেখায়নি। বিষয়টি যখন বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে উঠে আসে, তখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আগামী 16ই মের মধ্যে বেআইনি তলগুলি ভেঙে ফেলে তা নিয়ে রিপোর্ট দিতে বলেছেন তার এজলাসে। এমনকি কলকাতা পুলিশ কমিশনার নিজে দাঁড়িয়ে থাকবেন এবং সেই বেআইনি অংশ যে ভাঙা হবে তার ভিডিওগ্রাফি করারও নির্দেশ দেওয়া হয়েছে। শহর জুড়ে একের পর এক বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে, তা নিয়ে কলকাতা পুরসভার সক্রিয়তার যে অভাব রয়েছে তা এই ঘটনা থেকেই প্রমাণিত। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। ওয়াটগঞ্জে বেআইনি বাড়ির অভিযোগ, পরীক্ষা করেননি পুরসভার ইঞ্জিনিয়াররা। হলফনামা দেখে ক্ষুব্ধ হাইকোর্ট। এস.এন. ব্যানার্জি রোডের অফিস থেকে সোজা জেলে পাঠাবো, হলফনামা দিয়ে আদালতকে ভুল বোঝাচ্ছেন, বেশ স্মার্ট ভেবেছেন নিজেকে, অভিযুক্তদের সঙ্গে মিলে কাজ করছেন, মন্তব্য ক্ষুব্ধ প্রধান বিচারপতির। প্রশাসনের উপরেও ক্ষুব্ধ হাইকোর্ট। দুর্নীতি দেখলে কিছু অন্তত পদক্ষেপ করুন, তাহলে পরবর্তীতে বাকিরা ভয় পাবে। রাজ্যের উদ্দেশ্যে মন্তব্য প্রধান বিচারপতির। ওয়াটগঞ্জের বেআইনি নির্মাণ ভাঙতে পুলিশ কমিশনারকে নির্দেশ। 16ই মের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ পুলিশকে। বাড়ি ভাঙা হয়েছে কিনা ছবি দেখিয়ে রিপোর্ট দিতে হবে আদালতকে। আমরা ভয় খেয়ে গেছি, গার্ডেন বিজেপি হয়ে গেছে। এই জন্য আমরা দেখুন, আমরা প্রশাসনকে আগে জানিয়েছি, পুলিশ প্রশাসনকে, কর্পোরেশনকে, সবকে জানি, কোনো অ্যাকশন নিইনি। তবে আমরা হাইকোর্টে জাস্টিস নিতে গেছি, তো হাইকোর্ট আমাদেরকে সুবিচার করেছে, আমাদেরকে অনেক খুশি আছে। এইটা তো হয়, এইটা আপনিও জানেন। এদিকে প্রতিবাদ করলে ফলস এফআইআর, কোনো এভিডেন্স আছে ওদের কাছে? আমরা করেছি, আর আমাদের কাছে সব এভিডেন্স আছে, ওইটা ইনলিগাল আছে। কাদের সেটা আমরা জানি না, আমরা এইটাই জানি ওইটা ইনলিগাল। হ্যাঁ, চিফ জাস্টিস বলেছেন যে পুরো এন্টার 19 জন ভিডিওগ্রাফি করবে। ভিডিওগ্রাফি ভাঙা হলো কি না হলো, কেন এদের এই নেক্সাসে আমার আরেকটা ম্যাটার আছে, সেটা আমি এরপরে তুলবো। এরা কি করছে, গিয়ে একটা 1 ইঞ্চেস ভেঙে দিয়ে কোর্টে এসে বলছে রিপোর্ট ভেঙে দিয়েছি। এই নাটক। ইয়েস, না 3, 4, 5 তিনটে ফ্লোর, পুরো বিল্ডিং ভাঙবে কেন? যেটা লিগালাইজ G+2 থাকবে, বাকি সব ভাঙবে। সেটা যেভাবে নির্দেশ দিয়েছে কোর্ট, সেভাবেই আমরা, আমাদের মনে হয় ডিপার্টমেন্ট মান্যতা দিয়ে কাজটা করবে, আগামী দিনে সেদিকে লক্ষ্য রাখবে, দায়িত্ব নিয়ে সেই কাজটা করবে। যেই 53টা পরিবারকে তারা বিল্ডিং থেকে বের করে সেই বিল্ডিংটাকে খালি করে ডেমোলিশ করার যে অর্ডার দিয়েছেন বলছেন, এবং পুরো বিল্ডিংই, সেটা নিশ্চয়ই ডিপার্টমেন্ট রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা নিশ্চয়ই এটা নিয়ে চিন্তাভাবনা করবেন। আমাদের মাননীয় মহানাগরিক রয়েছেন, সর্বোপরি কলকাতা কর্পোরেশনের মাথা রয়েছেন, তিনিও নিশ্চয়ই ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন বা সেটা নিয়ে চিন্তাভাবনা করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নয় ছয়ের অভিযোগ, দিনহাটা পুরসভা ও চেয়ারম্যানকে শোকজ করল হাইকোর্ট। আবাস যোজনার ঘর দিতে উপভোক্তাদের থেকে উন্নয়নের নামে 20,000 টাকা নেওয়ার অভিযোগ। টাকা না দিলে তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে হাইকোর্টের মামলা। 187 জন আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ। বেআইনিভাবে টাকা তুলেছে দিনহাটা পুরসভা, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। আমি শ্রাবন্তীর সঙ্গে কথা বলতে চাইবো। শ্রাবন্তী, ঠিক কি আদালতের পর্যবেক্ষণ? দেখো, প্রধানমন্ত্রীর আবাস যোজনা এমন একটা স্কিম যেখান থেকে
না শ্রাবন্তী, তোমার ভয়েস ব্রেক করছে, একটু কি স্থান পরিবর্তন করা যায়? দেখো, প্রধানমন্ত্রী আবাস যোজনা এমন একটা স্কিম যেখানে সাধারণ মানুষকে টাকা দিয়ে বাড়ি যাতে বানানো যায় তার জন্যই এই স্কিম করা হয়েছে। দিনহাটা পুরসভা নিজে 20,000 টাকা করে প্রত্যেক বাসিন্দার কাছ থেকে নিয়েছেন এবং তাদের বক্তব্য এতে নাকি এলাকার উন্নয়ন, যেমন রাস্তার উন্নয়ন, ওখানে যদি খাল থাকে তার উন্নয়ন ইত্যাদি ইত্যাদি করা হবে। এই যে 20,000 টাকা অতিরিক্ত করে নেওয়া হয়েছে সেই টাকার হিসেব চাওয়া হয়েছে এবং দেখা গেছে অডিটে এই টাকা সম্পূর্ণরূপে বেআইনিভাবে নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি এখানেই তার পর্যবেক্ষণ যে এই অতিরিক্ত টাকা কেন দেবেন সাধারণ মানুষ, এবং দেখা যাচ্ছে যে যারা এই টাকা দেননি তাদের নাম পুরো তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখানেই বিচারপতি শুধুমাত্র পুরসভা নয়, পুরসভার চেয়ারম্যান উভয়কেই শোকজ করেছেন। তার বক্তব্য কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, কেন চেয়ারম্যানকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে না, তার উত্তর দিতে হবে। ধন্যবাদ শ্রাবন্তী। জেলে বসে শেখ শাহজাহানের বিরুদ্ধে ঘনিষ্ঠের ফোন মারফত হুমকির অভিযোগ সন্দেশখালীর বাসিন্দা রবিন মণ্ডলের। রবিন মণ্ডলের বিরুদ্ধে পুলিশের কাছে পাল্টা অভিযোগ করলেন শেখ শাহজাহানের স্ত্রী। রবিন মণ্ডল ও তার পরিবারের বিরুদ্ধে 25 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। মাছের আড়তের ব্যবসায় 25 লক্ষ টাকার হিসেব দিচ্ছেন না রবিন। ন্যাজের থানায় অভিযোগ দায়ের শাহজাহানের স্ত্রী তসলিমা বিবির। শেখ শাহজাহান ফেরার হওয়ার পর থেকেই মাছের আড়তের টাকা তছরূপের অভিযোগ রবিন ও তার পরিবারের বিরুদ্ধে। জেলে বসে শেখ শাহজাহান ঘনিষ্ঠের ফোন মারফত হুমকি দিচ্ছে অভিযোগ করায় আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তার বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ উড়িয়ে দাবি সন্দেশখালীর বাসিন্দা রবিন মণ্ডলের। শেখ শাহজাহানের বিরুদ্ধে জেল থেকে ঘনিষ্ঠের ফোন মারফত হুমকির অভিযোগ করায় আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। প্রতারণার অভিযোগ উড়িয়ে দাবি সন্দেশখালীর বাসিন্দা রবিন মণ্ডলের। আমি 25 লাখ টাকাটা নিয়েছি কিভাবে? আমার কাছে কি কোনো আড়তের কোনো ক্যাশ থাকে না? আমি কোনো ক্যাশ ডিল করি? আমি শুধু লেখার দরকার লেখাই, ঠিক আছে, লেখার দরকার লিখি। তার ধরুন আলাদা ওনার ক্যাশিয়ার ছিল, ক্যাশিয়ারের কাছে কথা বলতে বলুন সেই টাকাটা কি করেছে। আমি তোকে ক্যাশ কোনোদিনই তো হাত দিতাম না। তার ধরুন তো খাতা খুঁতিয়াম তো সব তো ওনার কাছেই আছে, তো ওনার ক্যাশিয়ারের কাছে তো আছে। তো কাকে কিভাবে টাকা দিয়েছে না দিয়েছে তো ক্যাশিয়ার বুঝবে, আমি কি ক্যাশিয়ার নাকি? আমাকে তো ফাঁসানোর চেষ্টাই করছে। তো আমি যখন আমাদের সত্যটা তুলে দিচ্ছি তখন আমাকে ফাঁসানোর জন্য এইটা বলছে। আপনি কি আইনি পথে কি এর মোকাবিলা করবেন? অবশ্যই করব। আমরা অবশ্যই এই মুহূর্তে অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের দিকেও নজর রাখতে চাইব। যে খবর পাওয়া যাচ্ছে, বারুইপুরের আঁচ এবার বরানগরে। সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি, স্লোগান পাল্টা স্লোগান। ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে এক্সক্লুসিভ TV9 বাংলায়। একেবারে সম্মুখ সমরে, ঠিক যে ছবিটা আপনাদের মনে থাকবে আমরা গতকাল বারুইপুরে দেখেছিলাম, এবং তারপরে একদম বরানগরে ঠিক সেই একই ছবি যেন দেখা যাচ্ছে। একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি, স্লোগান দেওয়া হচ্ছে দু তরফ থেকেই। একটা একদম টানটান পরিস্থিতি, ঠিক বারুইপুরের মতোই। একদিকে তৃণমূলের মিছিল এবং আর একদিকে বিজেপির। আমি কথা বলবো অবশ্যই, কারণ বরানগর থেকে, বরানগরের এই ছবিটা আপনাদের সরাসরি দেখাচ্ছি। পরিস্থিতি কি জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, ঠিক কি এখন চলছে সেখানে? দেখো, পুলিশ পুরো এলাকা পুরো কর্ডন করে রেখেছে, ঘিরে রেখেছে। বরানগর থেকে বঙ্গলক্ষ্মী থেকে যখন মিছিলটি বরানগর হসপিটালের দিকে যায় তখন তৃণমূল পক্ষ থেকে তৃণমূলও পাল্টা মিছিল করে এবং এই দুই মিছিলই পারমিশন দেয় বরানগর থানার পুলিশ। এবং এই ঘটনা যে ঘটবে এটা আগে থেকে জানা ছিল পুলিশের। পুলিশ যথেষ্ট ব্যারিকেড করে ঘিরে রাখে। পাল্টা স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বরানগর হাসপাতাল চত্বর। হাসপাতালের বাইরের এলাকায় যে রাস্তা আছে সেই রাস্তা, সেই এলাকা পুলিশ যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায় সেই জন্য পুলিশ। কিন্তু অনন্ত, আমার প্রশ্ন হচ্ছে এটা হলো কি করে? কারণ একটা মিছিল বের করতে গেলে তো পুলিশের অনুমতি নিতে হয়, সেটা যে কোনো দলকেই। তাহলে এরকম কোন পথ দিয়ে মিছিল যাবে, কোন সময় মিছিল বেরোবে, দুটো দলের তরফ থেকে থানায় জানানো কি হয়েছিল? মানে অনুমতি কি তারা নিয়েছিলেন? দেখো, সজল ঘোষের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, সজল ঘোষরা পারমিশন পেয়েছে, সেই পারমিশন নিয়েই তারা মিছিল করছে। পাল্টা তৃণমূলও মিছিল করেছে, তারাও পারমিশনের দাবি রাখছে। তবে পুলিশ কেন একই রাস্তায় দুই দলকে পারমিশন দিল এই নিয়েও প্রশ্ন উঠেছে। এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। শাসক দলের মিছিল বলে কি তারা পারমিশন দিল, এই নিয়েও প্রশ্ন তুলেছে সজল ঘোষ।
তবে এই মিছিলকে নিয়ে দুপক্ষেরই বাক্যানুবাদ শুরু হয়, একে অপরকে দেখে স্লোগান দিতে থাকে, ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে বরানগরের স্টেট জেনারেল হসপিটাল এলাকা। এই পুলিশ এখন চেষ্টা করছে অনন্ত যেভাবে বড়নগরের এই রাস্তা যথেষ্ট চওড়া রাস্তা, যেভাবে দুই ফুলে মিলে একেবারে রাস্তাটা ঘিরে ফেলেছে, হাসপাতালে যারা কোনো রোগী আসলে তারা আসবেন কোন রাস্তা দিয়ে? গোটা রাস্তায় তো একদমই ঠিক বলেছো যে কেন পুলিশ সেই রাস্তায় পারমিশন দিল, যেহেতু একটা স্টেট জেনারেল হাসপাতাল, সেখানে গিয়ে যখন রোগীরা আসবে, অ্যাম্বুলেন্স আসবে, তখন সেখানে সমস্যা হতে পারে মিছিলের জন্য। কেন তারা এই অনুমতি দিল, এই নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশ্ন তো উঠবেই অনন্ত, খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর তো পুলিশকেই দিতে হবে, কারণ কিভাবে একই সময় একই রাস্তায় দুটো মিছিলের অনুমতি পুলিশ এভাবে দিতে পারলো। আমরা একই ছবি আমাদের দর্শকদের দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। বাদিকে যে ছবিটা দেখছেন সেটা বারুইপুরে গতকালের ছবি। শুভেন্দু অধিকারী কনভয় ঠিক বারুইপুরে যখন ঢোকে, তৃণমূলের কর্মী সমর্থকরা পাশ থেকে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখায়। এবং আজকের ছবিটা দেখাচ্ছি বরানগরে, যেখানে একেবারে ওই সেই একই রকম ছবি, মানে বারুইপুরের মতোই আজ পড়েছে। তবে এবার মিছিল আজকে বড়নগরে একই সময় একই রাস্তায় বেরিয়েছে তৃণমূল এবং বিজেপির। এবং সব থেকে যেটা মানে একটা অবাক করার মতো বিষয়, এটা একটা হাসপাতাল, বড়নগর স্টেট জেনারেল হাসপাতালের রাস্তায় এরকম একটা মিছিল বেরিয়েছে যেখানে রোগী পরিষেবা একটা বড় প্রভাব পড়তে পারে। রোগী আসবে কোন রাস্তা দিয়ে, অ্যাম্বুলেন্স আসবে কোন রাস্তা দিয়ে, কারণ গোটা রাস্তায় তাই তো দুই ফুলের সমর্থকেরা একদম ঘিরে ফেলেছে। আর গতকালের ছবিটা দেখাচ্ছি বারুইপুরে, যেখানে ঠিক একই রকম পরিস্থিতি হয়েছিল, তৃণমূল এবং বিজেপি মুখোমুখি। শুভেন্দু অধিকারীর কনভয় ঢুকছিল, ঠিক সেই সময় তৃণমূলের মিছিল, সেখানে শুভেন্দু অধিকারীকে দেখে কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। আমি আরেকবার সংক্ষেপে অনন্তর কাছ থেকে জানতে চাইবো, অনন্ত এখন একদম শেষ পরিস্থিতি কি, এখন কি ছবি সেখানে? বিজেপি বড়নগর থানা তারা ঘেরাও করেছে, কেন তাদের মিছিল তাদের এরকম ভাবে পুলিশ আটকালো, এবং কেন মিছিলে এরকম আগে থেকে পুলিশ কেন তাদেরকে পারমিশন দিল, এবং এই মিছিলে তাদের কেন সুরক্ষা দিল না, সেই নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। সেজন্য তারা বরানগর থানার সামনে তারা ঘেরাও করেছে। এই মুহূর্তে বরানগর থানার সামনে ঘেরাও চলছে এবং স্লোগানও তারা দিচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে। খুব স্বাভাবিক প্রশ্ন তো উঠবেই পুলিশের ভূমিকা নিয়ে। তুমি নজর রাখো অনন্ত, কথা হবে আবারও। বড়নগরের ছবি আজকের এবং গতকালে বারুইপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। পরে খবরে আসি। বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ, বাঁদর বলে আক্রমণে মদন মিত্র। ওরা সমস্ত ভদ্রতা সভ্যতার সীমা ছাড়িয়ে গেছে, মহাকাশে ভেসে থাকার কথা ওদের, বিধানসভা থেকে বের করে দেওয়া উচিত। বিজেপি বিধায়কদের নিশানা কামারহাটির তৃণমূল বিধায়কের। সমস্ত ভদ্রতা সভ্যতা সীমা ছাড়িয়ে গেছে, যেখানে মহাকাশে ভেসে থাকার কথা তখন তারা বুঝতে পারবে যে তাদের মানুষ হয়ে বিধানসভায় আসার পরিবর্তে কতগুলো বাঁদর এসে বিধানসভায় আবারও থ্রেট কালচারের অভিযোগ সরকারি হাসপাতালে। রামপুরহাট মেডিকেল কলেজে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার দাদাগিরি। তৃণমূল নেতা ওয়াসিম আলী ভিক্টরের বিরুদ্ধে এমএসভিপিকে হুমকির অভিযোগ, স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ দেয়। আরেকবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, আবারও আমাদের রাজ্যে সেই থ্রেট কালচারের ছবিটা, এবং এক্ষেত্রেও অভিযোগ কিন্তু সরকারি হাসপাতালে। রামপুরহাট মেডিকেল কলেজে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার দাদাগিরির খবর সামনে আসছে। এই তৃণমূল নেতা ওয়াসিম আলীর ভিক্টরের বিরুদ্ধেই এমএসভিপিকে হুমকি দেওয়ার অভিযোগ, স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ জানানো হয়েছে। ছবিটাও আপনাদের সামনে আমরা রাখছি TV9 বাংলার পর্দায়। দেখলাম একটু রেগেই আছেন আর কি ভিক্টর সাহেব। ওনার বক্তব্যটা হচ্ছে যে আপনি বিকি শেখের ব্যাপারে খুব বাড়াবাড়ি করছেন, আপনি বাড়াবাড়িটা বন্ধ করুন, না হলে কিন্তু হসপিটালে বিশৃঙ্খলা হলে আপনি দায়ী থাকবেন। এইটা ছিল ওনার বক্তব্য। কেন এরকম হঠাৎ বললো আপনাকে? এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন আমি 1:24 মেল করি হচ্ছে অল সার্ভিস গ্লোবালের মেল আইডিতে, 3:30টার সময় উনি আসেন, এবং উনি কোথা থেকে খবর পেয়েছেন কী বৃত্তান্ত আমার কোনো আইডিয়া নেই। আমার ধারণা অল সার্ভিস গ্লোবাল ওনাকে আমার কাছে পাঠিয়েছে। যেহেতু আমি বীরভূমের লোক নই, কাজে আমার একটা সিকিউরিটিরও প্রশ্ন এখানে থেকে যাচ্ছে। আর আরজিকর কাণ্ডের পরে আমাদের প্রশাসন যেভাবে ডাক্তারবাবুদের আশ্বাস দিয়েছিলেন
যে হসপিটালের মধ্যে কোনো গুন্ডামি তারা বরদাস্ত করবেন না, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হচ্ছে।